সোনা চোরাচালানে জড়াচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ক্রুরা, লঘু শাস্তিতে রেহাই, শাস্তি বিষয়ে তৎপর দাবি কর্তৃপক্ষের। চূড়ান্ত তালিকা প্রকাশ, রাকসু সিনেটের 28 পদে 306 প্রার্থী, রাবির হল সংসদে 39 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, সড়কের পাশে অবস্থান আন্দোলনকারীদের, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন। দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন কলকাতা ফোর্ট উইলিয়ামের বিশেষ অনুষ্ঠানে। এবং জয় ছাপিয়ে ভারত পাকিস্তান ম্যাচে রাজনীতির রেশ, হাত মেলায়নি ভারত, এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা পাকিস্তানের। আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা নিয়মিতভাবে সোনা চোরাচালানে জড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কয়েকটি ঘটনায় ধরা পড়লেও লঘু শাস্তি ও পুনর্চাকরির সুযোগের কারণে সমস্যা রোধ করা সম্ভব হচ্ছে না, যার ফলে রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিমান কর্তৃপক্ষের দাবি, তারা কেবিন ক্রুদের সোনা চোরাচালান বন্ধ ও শাস্তির বিষয়ে তৎপর। ক্রুদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দেয়া হচ্ছে। মুসা আহমেদের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বলিউডের দ্য ক্রু সিনেমায় দেখা গিয়েছিল বিমানবালাদের সোনা পাচারের গল্প। দর্শকদের মাতানো সে রহস্যময় কাহিনী এবার যেন বাস্তব রূপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। প্রতিনিয়ত আকাশপথে সোনা চোরাচালান চক্রে জড়াচ্ছেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা। কিছুদিন পরপরই বিমানবন্দরে সোনা সহ ধরা পড়ছেন তারা। অভিযোগ রয়েছে, একের পর এক কেবিন ক্রু সোনা চোরাচালানে জড়িয়ে পড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা বেশি আয়ের লোভে গুরুতর এই অপরাধে জড়িয়ে পড়ছেন। বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র জানায়, গেল জানুয়ারিতে সোনার বার সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন বিমানের কেবিন ক্রু মর্জিনা আক্তার এলিম। গেল বছর 6 অক্টোবর সোনার বার সহ শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েন কেবিন ক্রু সাদিয়া খানম। গেল 4 আগস্ট সৌদি আরবের রিয়াদ থেকে BG 340 ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিমানের জ্যেষ্ঠ কেবিন ক্রু রুদাবা সুলতানা। এছাড়াও 2023 সালের জুনে 7টি সোনার বার নিয়ে ঢাকায় ফেরার সময় সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে আটক হন বিমানের কেবিন ক্রু জিয়াউল হাসান। 2022 সালের জুনে সৌদি আরবের জেদ্দায় 3 কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ ফ্লোরা নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হন। তবে ধরা পড়লেও লঘু শাস্তি দিয়ে পুনরায় ফেরানো হচ্ছে চাকরিতে। বিমানের দায়সারা শাস্তিতে এ ধরনের অপরাধ থেকে কেবিন ক্রুদের বিরত রাখা যাচ্ছে না। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয় না। কাস্টমস কর্মকর্তারা সোনা জব্দ করে শুধু বিমানে একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেন। পরে বিমান প্রাথমিক তদন্ত করে সত্যতা মিললে বিভাগীয় মামলা করে। এছাড়া অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে সত্যতা পাওয়া গেলে নামমাত্র শাস্তি দিয়ে অভিযুক্তদের দায় মুক্তি দিয়ে পুনরায় কাজে যোগদানের অনুমতি দিচ্ছে সরকারি সংস্থাটি। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, তারা কেবিন ক্রুদের সোনা চোরাচালান বন্ধ ও শাস্তির বিষয়ে তৎপর। ক্রুদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দেয়া হচ্ছে, যদিও এর ফলে অনেক কেবিন ক্রু আবারও ফ্লাইটে ওঠার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাফিকুর রহমান বলেন, আইন অনুযায়ী কেবিন ক্রুরা কেউ বড় ধরনের অপরাধ করলে তার চাকরি চলে যেতে পারে। আবার কেউ যদি একটি গোলবার নিয়ে আসে, এর জন্য তো তার চাকরি যাওয়ার কথা নয়, তাকে র্যাঙ্ক ডিমোশন করা হয়। এছাড়াও নতুন যারা জয়েন করে তাদের ক্ষেত্রে 1 বছর প্রমোশন ও বেতন বাড়ানো হয় না। ভবিষ্যতে এগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেয়েছেন ইন্দোনেশিয়ান নাগরিক এডে মোহাম্মদ। ব্যাগে ল্যাপটপ, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও নথিপত্র ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে 11 দিন পর ব্যাগটি তার প্রতিনিধির মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দেয়া হয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। Especially the security officer who have helped me a lot of get my bag that I lost in airport few days ago.
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন এডে মোহাম্মদ নামে এক ইন্দোনেশিয়ান নাগরিক। তার ব্যাগে ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও বিভিন্ন নথিপত্র ছিল। এডে সমুদ্রগামী জাহাজের একজন কেবিন ক্রু। রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তার প্রতিনিধি ব্যাগটি গ্রহণ করেন। এরপর এক ভিডিও বার্তায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান এডে মোহাম্মদ। I want to say thank you to Airport of 6 Department of Shah Amanat International Airport. Before I lost my bag on 29 August and I want to ride the ship that was picked up by an engine car. But there my bag was lost. I don't know where and I thought it was lost in the engine car, but it wasn't there. রোববার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বিমানবন্দরের যাত্রী পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেন নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। এরপর ব্যাগটি স্ক্যানিং করে এতে একটি ল্যাপটপ, মেডিসিন, গেমিং ডিভাইস, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং একটি নথি পাওয়া যায়। Thank you a lot of 6 Department of Shah Amanat International Airport and especially the security officer. পরে 12 সেপ্টেম্বর নিরাপত্তা কর্মকর্তা বাদশাহ ফয়সাল ফেসবুকে ব্যাগে পাওয়া ব্যক্তির নাম দিয়ে খোঁজ করে তার সন্ধান পান। তাকে মেসেঞ্জারে নক দেন এবং এর আগে তার ডকুমেন্টসের তোলা কিছু ছবি শেয়ার করেন। পরে ব্যাগ হারানো ব্যক্তি মেসেজের রিপ্লাই দেন এবং বিমানবন্দরে হারানো নথিসহ ব্যাগটির ব্যাপারে আরও তথ্য দেন। বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাগটি সব ডকুমেন্টস সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় জমা থাকার বিষয়টি এডে মোহাম্মদকে অবগত করা হয়। পরে তিনি ভিডিও বার্তায় বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে ধন্যবাদ জানান। এরপর তার এক প্রতিনিধি শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত হয়ে ব্যাগটি গ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে সহ সভাপতি পদে 18 জন, সাধারণ সম্পাদক পদে 13 জন, সহ সাধারণ সম্পাদক পদে 16 জন সহ বিভিন্ন পদে মোট 306 জন প্রার্থিতা করছেন। রোববার বিকেল 4টায় সিনেট ভবন মোট প্রার্থীর সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শেতাউর রহমান। এদিকে হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 জন জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের 6টি হলে 36 জন ও ছেলেদের 1টি হলে 3 জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে 1টি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতদের মধ্যে বিজয় 24 হলে 3 জন, মন্নুজান হলে 1 জন, রোকিয়া হলে 6 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, রহমতুন্নেসা হলে 9 জন এবং জুলাই 36 হলে 7 জন রয়েছেন। এছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া জুলাই 36 ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে 1টি করে 3টি সহ মোট 4টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে পদগুলো ফাঁকা থাকবে। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ শেতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ফরিদপুরের 4 আসনের ভাঙ্গা থেকে 2টি ইউনিয়ন ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে সড়ক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সোমবার সকাল থেকেই মহাসড়কে যানবাহন কোনো রকম বাধা ছাড়াই চলাচল করেছে। তবে এ সময় হামিরদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি স্থানে অবরোধকারীদের মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবরোধকারীরা যেসব স্থানে অবস্থান নেয় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গ্যাজেটে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের থেকেই 5 দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল ব্যাহত হয়।
পাবনার ঈশ্বরদীতে বাণিজ্যিকভাবে শরীফা চাষ করে সফল হয়েছেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা। ৩৩ বিঘা জমির এ বাগান থেকে উৎপাদিত শরীফা স্থানীয় বাজারে ৩০০ থেকে ৩৫০ টাকা এবং ঢাকায় ৫০০ টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। তার এ সফলতায় এলাকায় তরুণ কৃষকরাও শরীফা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ঈশ্বরদীর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদীতে শরীফা বা মেওয়া ফলের বাণিজ্যিক চাষ করে সফল হয়েছেন কৃষক শাহজাহান আলী বাদশা। তিনি ৩৩ বিঘা জমিতে এ ফলের বাগান গড়ে তুলেছেন। তার বাগানের শরীফা ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই সফলতায় এলাকার তরুণ চাষিরা শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। স্থানীয় বাজারে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শরীফা। ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি ৫০০ টাকার বেশি বিক্রি হয়। শাহজাহান আলী বাদশার শরীফা বাগানে গিয়ে দেখা যায় গাছে থোকায় থোকায় শরীফা ধরে আছে। বিশালে বাগান থেকে শরীফা সংগ্রহ ও বাজারজাত করতে বাছাই ও প্যাকেটজাত করার পাশাপাশি কিছু শ্রমিক বাগান পরিচর্যার কাজ করছেন। শ্রমিক আব্দুর রাজ্জাক জানান, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এখন বাগান থেকে ফল সংগ্রহ করেন, এরপর প্যাকেট করে ঢাকায় পাঠাবেন। দীর্ঘদিন ধরে কাম করে এখানে বছর তিনে মেয়া ভাঙছে। আমরা ৬ মাস থাকবে এই ফল, ৬ মাস পরে আসবে। আমরা মেয়া পারছি, এখন পাড়ি ঢাকায় পাঠিয়ে দেবো। শাহজাহান আলী বাদশা বলেন, আমার পেশা ও নেশা কৃষি। আমার বিভিন্ন বাগান ও খামারে ৫৩ ধরনের ফল ফসলের আবাদ করি। এখন ফল চাষের উপর বেশি গুরুত্ব দিয়েছি। এই কৃষি কাজের স্বীকৃতি স্বরূপ আমি তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি এবং একবার সর্বশেষ কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি AIP নির্বাচিত হয়েছি। এবং আমার নেশা এবং পেশা কৃষি। আমার এই কৃষি আমি প্রায় ৫৩ প্রকার ফল চাষ করি। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জাগো নিউজকে বলেন, কৃষক শাহজাহান আলী বাদশা ৩৩ বিঘা জমিতে শরীফা ফল চাষ করেছেন। এটি সুস্বাদু ও পুষ্টিকর। এই ফল বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে। কৃষক বাদশার বাগানে শরীফা ফলের হারভেস্ট শুরু হয়েছে। ফলের দামও ভালো পাচ্ছেন। তার দেখা দেখি অন্যরাও শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা এটা পূরণ করে চলেছেন। আর বাদশা ভাইয়ের খামারে বর্তমানে হারভেস্টিং শুরু হয়ে গেছেন। তিনি দামও ভালো পাচ্ছেন এবং তার দেখা দেখি আরও অনেক কৃষক ভাইয়েরা এই শরীফা ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকেই শরীফা ফল নামে চিনলেও পর্তুগিজ ভাষায় একে আতা বলা হয়। পর্তুগিজরাই ফলটিকে এ দেশে নিয়ে আসেন। গাছের উচ্চতা প্রায় ৮ থেকে ১০ মিটার। প্রতিটি ফলের ওজন ১০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হয়। শ্বাসের রং সাদা ও ক্রিম ধরনের, মিষ্টি ও সুস্বাদু। চিনির মতোই মিহি দানা থাকে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। একদিকে নিহত হয়েছে আরও ৫৩ ফিলিস্তিনি। এদিকে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ১৬টি ভবন ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে ৩টি আবাসিক টাওয়ারও রয়েছে। ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য তাদের অভিযান জোরদার করেছে, যার ফলে হাজার হাজার মানুষ আবারও গৃহহীন হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার নিহত হওয়া লোকজনের মধ্যে অন্তত ৩৫ জনই গাজা সিটির। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে নতুন করে আরও ২ জন অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। ফলে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। গাজা সিটির দক্ষিণে রেমাল পাড়ার আল কাউসার টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী মিসাইল হামলা চালিয়েছে এবং ২ ঘন্টার মধ্যেই ভবনটি ধ্বংস হয়ে গেছে। টানা বোমা বর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ব্যক্তিগত বোমা বর্ষণের মূল লক্ষ্য হল ফিলিস্তিনিদের নির্মূল করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তারা অভিযোগ করেছে যে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করলেও বাস্তবে স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, তাঁবু ও আন্তর্জাতিক মানবিক সংস্থার অফিস ধ্বংস করেছে।
দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করবেন। এ সময় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এর সফরকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দুদিনের সফরে কলকাতায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে বুধবার তিনি কলকাতায় অবস্থান করবেন। এই সফরে কলকাতা ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও উপস্থিত থাকবেন সেনাবাহিনীর 3 শীর্ষ কর্মকর্তা। গত রোববার রাত 10টার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় বিমানবন্দর চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বিমানবন্দরে পা রেখে নিজের গাড়িতে ওঠেন তিনি। বিমানবন্দর থেকে গাড়ি সামান্য এগোতেই তাকে স্বাগত জানান বিজেপির হাজারো কর্মী সমর্থক। ভিড়ের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপরে প্রধানমন্ত্রীর কনভয় কলকাতার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেই রাতে অবস্থান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। গত 1 মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত 22 আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত রোববার তিনি আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর 5টি রাজ্য জুড়ে চলছে। এর মধ্যে রয়েছে মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার। তবে রাজনৈতিক মহলের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন, তাই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো গোপন বৈঠক করবেন নাকি দলের কর্মীদের জন্য নতুন কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে ভারত 7 উইকেটে জয় পেয়েছে। তবে ভারতের জয় ছাপিয়ে আলোচনায় সূর্যা কুমার ইয়াদাবের পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতের ব্যাখ্যা, পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান ম্যাচ মানে রোমাঞ্চ, উত্তেজনা আর ভিন্ন মাত্রার আবেগ। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া দুই দলই। মাঠে লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উন্মাদনায় যোগ হয় উৎসবের আমেজ। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বৈরতার রেশ প্রভাব ফেলেছে খেলার মাঠেও। গেল এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। 4 দিন সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয় দুদেশ। তবে সেই সাময়িক যুদ্ধের রেশ প্রভাব ফেলে ক্রিকেট মাঠে। গেল জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত। এতে ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই এশিয়া কাপে ভারত পাকিস্তান একই গ্রুপে থাকায় এই ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। শঙ্কা কাটিয়ে রোববার দুবাইয়ে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। তবে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ক্রিকেট ছাড়িয়ে ছড়িয়ে পড়ল রাজনীতি ও প্রতিবাদের আবহে। ভারতের 7 উইকেটের এই জয় ছাপিয়ে এখন আলোচনায় ভারতের অধিনায়ক সূর্যা কুমার ইয়াদাবের পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে। ঘটনার শুরু টসের সময় থেকেই। দুই অধিনায়ক কর্মর্দন না করায় সেটি নিয়ে পুরো ম্যাচ জুড়ে আলোচনা চলে। পরে ম্যাচ শেষে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ভারতের জয়ের পর ছক্কায় ম্যাচ শেষ করা সূর্যা কুমার সরাসরি চলে যান ড্রেসিং রুমে। পাকিস্তানি ক্রিকেটাররা কর্মর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় দলের সাড়া মেলেনি।
আর এই হাত না মেলানোর ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল, যে কারণে ম্যাচ শেষে আনুষ্ঠানিকতায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আগা অংশ নেননি। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেছিলেন। ম্যানেজার নাবিদ আকরাম চিমা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যায় ভারত জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা। সব মিলিয়ে ম্যাচ শেষে ক্রিকেটের জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে হাত না মেলানো, পেহেলগাম হামলা আর প্রতিবাদ। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া কাপের এই ম্যাচ ইতিহাসে নজিরবিহীনভাবে ক্রিকেটকে ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক রূপ পেয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সোনা চোরাচালানে জড়াচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ক্রুরা, লঘু শাস্তিতে রেহাই, শাস্তির বিষয়ে তৎপর দাবি কর্তৃপক্ষের। চূড়ান্ত তালিকা প্রকাশ, রাকসুল সিনেটে 28 পদে 306 প্রার্থী, রাবির হল সংসদে 39 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, সড়কের পাশে অবস্থান আন্দোলনকারীদের, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন। দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন কলকাতা ফোর্ট উইলিয়াম বিশেষ অনুষ্ঠানে। এবং জয় ছাপিয়ে ভারত পাকিস্তান ম্যাচে রাজনীতির রেশ, হাত মেলায়নি ভারত, এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে ব্যাখ্যা পাকিস্তানের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।